প্রতি বছরই এমন কিছু মাথা নষ্ট করা মুভি রিলিজ হয় যেগুলোর সম্পর্কে তোমাদেরকে যতই বলবো কমই মনে হবে। এরকমই একটি মুভি আজকে তোমাদের কাছে এক্সপ্লেন করতে যাচ্ছি, যে মুভিটির নাম হচ্ছে স্মাইল 2। এটা একটা হরর এবং মিস্টারি ফিল্ম, যেখানে তুমি যদি কোনোভাবে মৃত্যুর দেখা পেয়ে যাও তাহলে স্বয়ং মৃত্যু তোমাকে ফলো করে হাসতে হাসতে তোমার জীবন নিয়ে নেবে। 2024 সালে রিলিজ হওয়া সবথেকে টপ রেটেড ভয়ঙ্কর মুভিগুলোর মধ্যে একটি ছিল দ্য সাবস্টেন্স, যে ছবিটি আমি অলরেডি তোমাদের কাছে এক্সপ্লেন করেছি এবং এখনও ভিডিওটি আমার চ্যানেলে রয়ে গেছে। এই বছরের সেরা দ্বিতীয় ভূতের মুভি হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর মিস্টেরিয়াস হরর ফিল্ম হতে যাচ্ছে আমাদের স্মাইল 2, যেখানে মৃত্যু তোমাকে এমনভাবে তোমার ব্রেন কন্ট্রোল করা শুরু করবে যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তুমি নিজেই বুঝতে পারবে না এবং তুমি নিজের জীবন চাইলেও নিজে নিয়ে নিতে পারবে না। মুভিটা IMDb-তে 6.9 রেটিং পেয়েছে, যেটা অলমোস্ট 7ই তোমরা বলতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। সেই সেলিব্রিটি সিঙ্গারের নাম ছিল স্কাই রাইলি। 1 বছর আগে ওর একটি ভয়ানক দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনার পরে ও বেঁচে গিয়েছে। এরপরে ও মাদকের প্রতি ঝুঁকে গিয়েছিল এবং বর্তমানে ও পুরোপুরি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে মানুষের কাছে ফিরে আসতে চাচ্ছে। ও সেইখানকার সেই লাইভ টিভি শো শেষ করে ওর মা এবং ওর পার্সোনাল ডক্টরের সাথে সেইখান থেকে বের হয়ে আসে, কিছু মানুষদের সাথে ছবি তোলে এবং অটোগ্রাফ দিয়ে ও নিজের গাড়িতে এসে বসে। এরপরেই ও চলে আসে ওর পরবর্তী মিউজিক ভিডিওর শুটিংয়ের জন্য। সেইখানে ও প্র্যাকটিস করতে থাকে এবং প্র্যাকটিস করা অবস্থায় হঠাৎ করে ওর কোমরের মধ্যে একটি ব্যথার অনুভব হয়, যেই ব্যথাটা ও ওর অ্যাক্সিডেন্টের মাধ্যমে পেয়েছে। ও সেইখানে কিছু সময়ের ব্রেক নিয়ে আবারও ওর কোমরের ব্যথা যখন দূর করা নিয়ে ব্যস্ত, তখন ওর ঔষধ খাওয়ার সময় হয়ে আসলে ও সেই ঔষধগুলোকে খায় না এবং খুব দ্রুত ওর মা ওকে ডেকে বসলে ও নিজের মায়ের সাথে কোমরের ব্যথা নিয়েই যখন বাসায় পৌঁছাচ্ছিল, তখন ও নিজের এক বন্ধুকে ফোন করে বসে এবং সেই বন্ধুর কাছে ড্রাগ চেয়ে বসে। সেই বন্ধুটি বলে, ঠিক আছে, তুমি আমার বাসায় আসতে পারো। ওর মা ওকে ওর হোটেলের সামনে নামিয়ে দেয় এবং ও হোটেলে ঢুকার ভান করে ওর মা সেইখান থেকে চলে যাওয়ার পরপরই ও হোটেল থেকে বের হয়ে আসে এবং একটি ট্যাক্সিতে করে ওর সেই বন্ধুর বাসায় এসে পৌঁছায়। ওর বন্ধু ওকে রুমে ঢুকিয়ে নেওয়ার পরপরই ওর গলার মধ্যে একটি তরোয়াল ধরে বসে এবং জিজ্ঞাসা করতে থাকে, তুমি এইখানে কেন এসেছো? এবং ওর বন্ধু একেবারেই পাগল উম্মাদদের মতো ব্যবহার করতে থাকে, কারণ ওর বন্ধু এই মুহূর্তে ড্রাগ নিয়ে একেবারেই হাই হয়ে আছে। ও তখন ওর বন্ধুকে বলে যে তুমিই আমাকে মেসেজে আসতে বলেছ। ও তখন মেসেজ চেক করে বলে যে আমি কখন তোমাকে মেসেজ করেছি সেইটা আমার একেবারেই মনে নেই। এরপরেই ওর বন্ধু ওকে সেইখানে টেবিলে এসে বসতে বলে। ও নিজের মনটাকে শান্ত করে সেইখানকার টেবিলে এসে বসার পর ওর বন্ধু বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ড্রাগ নিয়ে আসছি। ওর বন্ধু যখন ড্রাগ নিয়ে আসতে যায়, ও তখন সেইখানে বসে টিভিতে ওর নিজের নিউজ দেখা শুরু করে, যেখানে ওর সাথে ওর বয়ফ্রেন্ডের একটি ছবি দেখানো হয়। ওর বয়ফ্রেন্ডের নাম ছিল পল। পল সেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু সৌভাগ্যবশত আমাদের স্কাই বেঁচে গেছে। স্কাই সেইখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওর বন্ধু যখন বের হয়ে আসছিল না, তখন ও ওর বন্ধুকে খোঁজার জন্য সেই ভিতরের রুমের দিকে এগিয়ে যায়। তখনই ওর বন্ধু চিৎকার দিয়ে সেই রুম থেকে বের হয়ে আসে এবং স্কাইও তখন ভয় পেয়ে যায়। স্কাই বলতে থাকে, তোমার কি হয়েছে, তুমি কেন চিৎকার করছো? তখনই ওর বন্ধু উপরের দিকে তাকিয়ে বলে যে ওইটা আমার দিকে এগিয়ে আসছে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, যে করেই হোক আমাকে বাঁচাও। ও এমন কিছু একটা দেখতে পাচ্ছিল যেটাকে শুধুমাত্র ও একাই দেখতে পাচ্ছিল। হঠাৎ করেই ওর বন্ধুর নিঃশ্বাস নেওয়া সেইখানে বন্ধ হয়ে যায় এবং ওর বন্ধু সেইখানে হা করে উপরের দিকে তাকিয়ে থেকেই মারা যায়। এবং কিছু সময়ের মধ্যেই ওর বন্ধু আবারও ওর দিকে তাকায় এবং হেসে দেয়। ওর বন্ধু এমন আজবভাবে হেসে দেয় যে ও ভয় পাওয়া শুরু করে। ও একটু একটু করে পেছনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। ওর বন্ধু সেইখানে মাটির মধ্যে পড়ে থাকা জিম করার একটি ওয়েট লিফটার হাতের মধ্যে তুলে নেয় এবং সেইখানে দাঁড়িয়ে সেই ওয়েট লিফটার দিয়ে নিজের মুখের মধ্যে আঘাত করতে থাকে। আর স্কাই দুই চোখ বড় করে সেইটাকে দেখতে থাকে। ওর বন্ধুর মুখ ওর দুই চোখের সামনেই ফাটতে থাকে এবং মুখের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত বের হয়ে আসা শুরু হয়, কিন্তু ওর বন্ধু এর পরেও হেসেই যাচ্ছিল। ও অনেক ভয় পেয়ে যায়। ও কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর ওর বন্ধু একের পর এক আঘাত নিজের মুখের মধ্যে করতে থাকে। ওর মুখ পুরোপুরি থুবড়ে যায়, কিন্তু ও হাসতেই থাকে। অবাক করা ব্যাপার, এক পর্যায়ে ওর বন্ধুর মুখের মধ্য থেকে গোশত খুলে সেইখানকার ফ্লোরের মধ্যে পড়ে যায় এবং ওর বন্ধুও সেইখানে এক সময় মাটির মধ্যে পড়ে যায়। স্কাই তখন হঠাৎ করেই নিজের মধ্যে ফিরে আসে
এবং ভয় পেয়ে চিৎকার করে পিছনে এগিয়ে যেতে যেতে দেয়ালের মধ্যে নিজের পিঠটাকে ঠেকিয়ে ফেলে। ও বুঝে উঠতে পারছিল না এইখানে কি হচ্ছে। ও সেইখানে হঠাৎ করেই বমি করে দেয় এবং অসুস্থ হয়ে পড়ে। ও ভাবতে থাকে এসব কি হচ্ছে। ও 911-এ ফোন করে পুলিশদেরকে ডাকার চিন্তা ভাবনা করে, কিন্তু তখনই ওর চোখে পড়ে যায় যে ওর বন্ধুর টেবিলের মধ্যেই হেরোইন পড়ে আছে। পুলিশরা যদি এইখানে আসে তাহলে ওকে গ্রেফতার করে নিয়ে যাবে এবং ও একজন সেলিব্রিটি, যার কারণে এমনটা একেবারেই করা যাবে না। এবং ও কিছুদিন হয়েছে ড্রাগ থেকে নিজেকে মুক্ত করেছে। ও তখনই নিজের ব্যাগ নিয়ে সোজা নিজের হোটেল রুমের মধ্যে চলে আসে এবং সরাসরি 1 বোতল পানি খেয়ে ফেলে। ও নিজের চুলগুলোকে আঁচড়ানোর চেষ্টা করলে মাথার মধ্য থেকে কিছু চুল ছিঁড়ে উঠে আসে। ও বিছানার মধ্যে শুয়ে ভাবতে থাকে যে এইসব কি হচ্ছে, এবং হঠাৎ করেই ও নিজের ঘরের মধ্যে এক টুকরো গোশত ফ্লোরের মধ্যে পড়ে যাওয়ার সেই আওয়াজটি শুনতে পায় এবং নিজের ঘরের মধ্যে তাকিয়ে সেইখানে ওর বন্ধুর মৃতদেহকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যেইখানে ওর বন্ধুর মৃতদেহ হাসি দিয়ে দাঁড়িয়েছিল। ও ভয় পেয়ে যায় এবং খুব দ্রুত উঠে ঘরের লাইটটাকে জ্বালিয়ে দেখতে পায় যে ও এই মুহূর্তে স্বপ্ন দেখছিল। ও বুঝেই উঠতে পারে না যে কোনটা সত্য ছিল এবং কোনটা মিথ্যা। ও ভাবতে থাকে ওর কি হলো এবং সারা রাত ও ঘুমাতে পারে না। পরের দিন ও নিজের শুটিংয়ের জন্য চলে আসে এবং ওকে যখন মেকআপ করে রেডি করা হচ্ছিল তখন ওর মনোযোগ একেবারেই অন্যদিকে ছিল। ওর মা ওকে হঠাৎ করে বলতে থাকে যে তোমাকে দেখে একেবারেই মনে হচ্ছে না যে তুমি রাতের বেলা ঘুমিয়েছ। ও বলে যে হ্যাঁ, আমি কিছু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তখনই ওর মা ওকে বলে যে তোমার পাশে যদি তোমার বান্ধবী গ্যামা থাকতো তাহলে আমার এত টেনশন করতে হতো না। তোমার ভালো কোনো বন্ধু বান্ধবী নেই, তোমার মাঝে মাঝেই গ্যামার সাথে যোগাযোগ করার দরকার। ওর মা ওকে সবসময় অনেক চাপের উপরে রাখে। তখনই সেইখানে ডেরিয়াস নামের একজন প্রডিউসার এসে পৌঁছায়। সেই প্রডিউসার ওকে বলে যে আমি তোমাকে দেখতে পেয়ে অনেক আনন্দিত। আমি চাচ্ছি আগামী সপ্তাহে আমি একটি অ্যারেঞ্জমেন্ট করেছি পার্টির জন্য, যেইখানে তুমি আসবে এবং সবাইকে হাই হ্যালো বলবে, সবাই অনেক খুশি হবে। ও নিজের মায়ের দিকে তাকিয়ে ওকে জানিয়ে দেয় এবং বলে যে হ্যাঁ, আমি সেই অনুষ্ঠানে অবশ্যই আসব। এরপরেই ও ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ও বেশ কিছু ফটোশ্যুট করার পর ওর নেক্সট ড্রেস পরার জন্য মেকআপ রুমের মধ্যে চলে আসলে সেই ড্রেসটি ওর কাছে একেবারেই ভালো মনে হয় না। তখন ও নিজের বান্ধবীকে একটি মেসেজ করার চেষ্টা করে, কিন্তু ওর সাহস হয় না, কারণ ও ওর বান্ধবীর সাথে অনেক বাজে ব্যবহার করে ওর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে। ঠিক তখনই ও সেই রুমের মধ্যে আবারও সেই গোশতের টুকরো মাটিতে পড়ে যাওয়ার শব্দটাকে শুনতে পায়, কিন্তু ও সেই রুমের মধ্যে কোনো কিছুই দেখতে পায় না। হঠাৎ করে ও নিজের আয়নার মধ্যে তাকানোর পর দেখতে পায় ওর বন্ধুর মৃতদেহটি ওর পিছনেই দাঁড়িয়ে আছে। ও অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু পিছনে তাকিয়ে কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ সেই আয়নার মধ্যে তাকিয়ে থাকার পর ওর বন্ধুর সেই মৃতদেহ ওর মুখের সামনে হাতটিকে নিয়ে এসে ওর মুখটাকে টেনে ধরে ওকে হাসিয়ে দেয়, আর ও অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। ও ভাবতে থাকে যে ওর মাথার মধ্যে এইটা অনেক বড় একটি চাপ ফেলেছে, যেটাকে ও একেবারেই নিতে পারছিল না। তখনই ওর রুমের মধ্যে ওর মা এসে পৌঁছায় এবং ও তখন ওর মাকে জানায় যে আমি একেবারেই এই পোশাকটি পরতে পারবো না, এই পোশাকের মধ্যে আমার অপারেশনের পর সেলাইয়ের দাগ দেখা যাচ্ছে। এরপরেই ও সেই হোমকামিং প্র্যাকটিস করার জন্য কঠিন ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করার পর ও সেই দিন সেইখানে ওর সাথে দেখা করতে আসা কিছু ফ্যান্সদের সাথে অটোগ্রাফ এবং ফটো সেশন করে, যেইখানে বেশ কিছু মানুষ ওর কাছ থেকে অটোগ্রাফ নেয় এবং ওর সাথে ছবি তোলে। এভাবেই একটা সময় ওর কাছে এমন একটি মানুষ এসে পৌঁছায়, যেই মানুষটি হেসেই যাচ্ছিল। সেই মানুষটি যখন ওকে ধরে ওর সাথে ছবি তোলার চেষ্টা করে তখনই ওকে বলতে থাকে যে তোমার স্কিন অনেক সুন্দর, আমি তোমাকে চাই, আমার তোমাকে চাই। আর ও অনেক ভয় পেয়ে যায় এবং সেই লোকটি সেইখানে চিৎকার দিয়ে হাসতে থাকে। সিকিউরিটিরা এসে সেই লোককে সেইখান থেকে টেনে দূরে নিয়ে যায়। ও কিছু সময়ের মধ্যেই নিজেকে ঠিক করে নেয় এবং ওর মা ওকে আবারও সান্ত্বনা দিয়ে ফটো তোলার জন্য পাঠিয়ে দেয়। ও যখন ফটো তুলতে আসে তখন সেইখানে এরপরেই এমন একটি মেয়ে ওর সামনে চলে আসে, যেই মেয়েটি ঠিক সেই একইভাবে ওর বন্ধুর মতো করে হেসে যাচ্ছিল। সেই মেয়েটির হাসি একেবারেই বন্ধ হচ্ছিল না। ও খুব ভয়ের সাথে সেই মেয়েটিকে একটি অটোগ্রাফ দেয় এবং যখন সেই মেয়েটির সাথে ফটো তুলবে তখন সেই মেয়েটি ওর দিকে তাকিয়ে সেই একইভাবে হেসেই যাচ্ছিল। এবং সেই মেয়েটিকে বিদায় দেওয়ার পর ও বলতে থাকে যে আমি আজকের জন্য আর কারো সাথেই ফটো তুলতে পারবো না, আমি আর এইসব নিতে পারছি না। ও নিজের বাসার মধ্যে চলে আসে এবং ওর ফোনের মধ্যে একটি মেসেজ এসে পৌঁছায়,
সেই মেসেজের মধ্যে ও দেখতে পায় কেউ একজন ওকে বলছে যে তুমি কি গতকাল রাতে লুইসের ফ্ল্যাটে গিয়েছিলে। ও চিন্তিত হয়ে পড়ে এবং ও ভাবতে থাকে ওকে এই মেসেজ কে দিয়েছে। ও তখন খুব সাহসের সাথে ওর বান্ধবীকে একটি ফোন করে বসে এবং ওর বান্ধবীকে সরি বলে যে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার মাথার মধ্যে এমন কিছু ঘুরছে যেটার জন্য আমি কারো সাথেই কথা বলতে পারছি না এবং আমার তোমার সাপোর্টের খুব প্রয়োজন। তুমি কি আমার বাসায় চলে আসতে পারো? তখন ওর বান্ধবী ওকে বলে যে হ্যাঁ, আমি 40 মিনিটের মধ্যেই তোমার বাসায় চলে আসব। ও নিজের বান্ধবীর আসার অপেক্ষার সময়টাকে পার করার জন্য নিজের বাসার পিয়ানোর মধ্যে বসে পরবর্তী গানের রিহার্সালটাকে চালু করে দেয় এবং রিহার্সাল করা অবস্থায় ও নিজের ঘরের মধ্যে আবারও সেই গোশতের টুকরো মাটিতে পড়ে যাওয়ার শব্দটাকে শুনতে পায় এবং ও অনেক ভয় পেয়ে যায়। ও সেইখানে কোথাও কোনো কিছু খুঁজে পায় না এবং সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় ও যেই পানির বোতলের মধ্য থেকে পানি খেয়েছে সেই বোতলটি সেইখানে পড়ে ভেঙে গিয়েছে এবং সেই আওয়াজ শুনেই ও ভয় পেয়ে গেছে। ও তখন ঘরের মধ্যে কাউকেই দেখতে পায় না এবং বাসার লকটিকে ভালোভাবে লাগিয়ে দিয়ে সেই গ্লাসগুলোকে যখন পরিষ্কার করতে আসবে তখনই ও সেইখানে ফ্লোরের মধ্যে সেই লোকটিকে দেওয়া অটোগ্রাফের গেঞ্জিটাকে দেখতে পায়, যেই লোকটি ওর সাথে ছবি তোলার সময় বাজে ব্যবহার করেছিল। ও তখন সেইখানে তাকিয়ে দেখতে পায় সেই লোকের জুতো থেকে শুরু করে জ্যাকেট এবং প্যান্ট পর্যন্ত সেইখানে খুলে মাটির মধ্যে পড়ে আছে এবং সেই লোকটি উলঙ্গ শরীরে ওর সামনেই দাঁড়িয়ে থেকে হেসে দিচ্ছে। ওই লোকটি তখন ওর দিকে দৌড়ে এগিয়ে আসা শুরু করে এবং ও ভয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে যখন বাসার দরজাটিকে খুলে দেয় তখন দেখতে পায় দরজার বাইরে ওর বান্ধবী ওর জন্য দাঁড়িয়ে আছে। ওর বান্ধবী ওকে বলতে থাকে যে তোমার কি হয়েছে, কিন্তু ও তখন ঘরের মধ্যে ঢুকে এসে সেইখানে সেই লোককে আর খুঁজে পায় না। ও নিজের বান্ধবীকে আসার জন্য ধন্যবাদ জানায় এবং তখন দেখতে পায় সেই পানির বোতলটিও ভেঙে যায়নি, বোতলটি সেইখানে ঠিকঠাকভাবেই আছে। ও ভাবতে থাকে যে এইসব কি হচ্ছে আমার সাথে। ওর বান্ধবী ওকে জিজ্ঞাসা করতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি কেন এমন পাগলামি করছো। ও তখন ওর বান্ধবীকে সরি বলে এবং ওর বান্ধবীর সাথে অনেক আলোচনা করা শুরু করে। তখন গিয়ে ওর বান্ধবী গ্যামাকে জানায় যে গতকাল রাতে আমি লুইসের বাসায় গিয়েছিলাম এবং লুইস আমার সামনে হাসতে হাসতে ওর নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। ওর মন খারাপ দেখে ওর বান্ধবী ওকে বলে যে তুমি যদি চাও তাহলে আমি আজকে রাতে তোমার সাথে থেকে যাই। ও অনেক আনন্দিত হয় এবং রাতের বেলা দুইজন গল্প করতে করতেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই আমরা দেখতে পাবো ওর নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে আসছে, ওর পায়ের একটি হাড় ভেঙে গেছে, ও নড়াচড়া করতে পারছে না এবং চিৎকার করে সেইখানেই কান্না করে দেয়, কারণ ওর পাশের সিটেই ওর বয়ফ্রেন্ড মরে পড়ে আছে। এই দৃশ্য দেখার পরেই ওর ঘুম ভেঙে যায় এবং ও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। ওর বান্ধবী ওকে পাশ থেকে আওয়াজ দিয়ে বলে যে তুমি এখন শুয়ে পড়ো, তুমি এত কিছু ভেবো না। ও বলতে থাকে যে আমার সাথে যা কিছু হচ্ছে সেইটা আমার কাছে অনেক রিয়েল মনে হচ্ছে, কিন্তু সেইটা বাস্তবে ঘটছে না। তখনই ওর পাশ থেকে ওর বান্ধবী বলে ওঠে যে অবশ্যই ঘটবে, কারণ তুমি আসলে একটি ভালো মানুষ না, তোমার মনটা একেবারেই নষ্ট। ও বলে তুমি এইটা কি বললে? তখনই ও ওর বান্ধবীর দিকে তাকায় এবং ওর বান্ধবী নিজের চোখ খুলে হেসে দেয় সেই একইভাবে। ও তখন ভয় পেয়ে চিৎকার করে সেইখানেই কান্না করে দেয় এবং বেড থেকে পড়ে যায়। আর সাথে সাথেই ও দেখতে পায় যে সকাল হয়ে গেছে এবং ওর বান্ধবী ওর জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে। ও তখনই মোবাইলের ভিতরে দেখতে পায় যে ও ওর শুটিংয়ের জন্য অনেক লেট করে ফেলেছে। ও যখন খুব দ্রুত একটু পানি খাওয়া নিয়ে ব্যস্ত তখনই সেই বাসার মধ্যে ওর মা এসে পৌঁছায় এবং ওকে অনেক বকাবাদ্য করতে থাকে যে তুমি অনেক লেট করে ফেলেছো। ওর মা তখন ওকে নিয়ে ওদের কনসার্টের সেই স্টেডিয়ামে প্র্যাকটিস করার জন্য পৌঁছে যায় এবং ও সেইখানে প্র্যাকটিস করার আগে কিছু সময়ের জন্য নিজেকে শান্ত করে নেয় এবং যখন গিয়ে প্র্যাকটিস শুরু করে তখন সেইখানে অসাধারণ একটি প্র্যাকটিসের মধ্যেই হঠাৎ করেই ও দেখতে পায় ওর পায়ের হাড় ভেঙে গেছে এবং সেইটা পায়ের বাহিরে বের হয়ে এসেছে। ও ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে এবং সেইখানেই চিৎকার করে কান্না করতে থাকে। সবাই থেমে যায় এবং স্টেজের মধ্যে সবাই উঠে আসে। ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে, এবং তখনই ও নিজের পায়ের মধ্যে তাকিয়ে দেখতে পায় যে ওর পা একেবারেই ঠিকঠাক আছে। ও সেইখানে থাকা সবার সাথে অনেক বাজে বিহেভ করে এবং বলতে থাকে যে এই মুহূর্তে আমি এইগুলো করতে পারবো না, আমার একটু রেস্টের প্রয়োজন, ব্রেকের প্রয়োজন। ও রাগের মাথায় নিজের মেকআপ রুমের মধ্যে ঢুকে আসে এবং তখনই দেখতে পায় ওর মেকআপ রুমের মধ্য থেকে একটি ছেলে হাসি মুখে বের হয়ে যাচ্ছে, যেই ব্যক্তিটি কিনা ওর প্রাইভেট ডক্টর। ও নিজের মেকআপ রুমের মধ্যে ঢুকে এসে দেখতে পায় ওর মেকআপ রুমের সব কিছুকে ভেঙে চুরে চুরমার করে ফেলা হয়েছে। ও রাগের মাথায় নিজের মাথার কিছু চুল টেনে ছিঁড়ে ফেলে এবং মেকআপ রুমের দরজাটি খোলার সাথে সাথেই
ওর মা সেইখানে এসে পৌঁছায় এবং ওকে বলতে থাকে যে তুমি তোমার মেকআপ রুমের একই অবস্থা করেছো। ততক্ষণে সেইখানে ওর সেই পার্সোনাল ডাক্তার এসে পৌঁছায় এবং সেই ছেলেটিকে ও অনেক গালিগালাজ করে এবং অনেক বকাবাদ্য করে। ওই ছেলেটি বলতে থাকে যে আমি এমনটা তোমার সাথে কখনোই করব না, কিন্তু ও সেই ছেলেটিকেই এই জন্য দোষারোপ করতে থাকে। ওর মা ওকে অনেকভাবে বোঝাতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে ওর মা ওর কোনো কথায় বিশ্বাস না করেই ওকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি আবারও ড্রাগ নিচ্ছ। তখন গিয়ে ওর মাথা আরও গরম হয়ে যায় এবং ও ওর মাকে বলে যে আমি একেবারেই ড্রাগ এখন আর নিচ্ছি না, আমি একদম ভালো হয়ে গেছি। ও তখন বলে যে আমার একটু ব্রেকের প্রয়োজন এবং এই ট্যুরটাকে ক্যান্সেল করতে হবে, কিন্তু ওর মা ওকে বলতে থাকে যে এইটা কোনোভাবেই সম্ভব না, তাই তুমি তোমার নিজেকে ঠিক করে নাও। ও নিজের বান্ধবীকে একের পর এক মেসেজ করতে থাকে, কিন্তু ওর বান্ধবী ওর কোনো মেসেজের জবাব দিতে থাকে না। সেই দিন রাতেই ও আবারও চলে আসে ডেরিয়াস নামের সেই প্রডিউসারের পার্টিতে এবং সেইখানে মানুষদের সামনে উপস্থিত হওয়ার আগেই ও একটি মশা তাড়াতে গিয়ে নিজের লিপস্টিকটাকে একেবারেই নষ্ট করে ফেলে এবং সেই নষ্ট মুখেই ও সেইখানে অসংখ্য মানুষদের সামনে এসে হাজির হয়। ও সেইখানে স্ক্রিনের মধ্যে দেখে যখন কথা বলার চেষ্টা করে তখন স্ক্রিনের লেখাটা সেইখানে থেমে যায় এবং ও কোনো কিছুই বলতে পারে না। ও সেইখানে এমন সব আজব আজব কথা বলা শুরু করে যেইগুলো শুনে সেইখানকার সব মানুষরা আস্তে আস্তে বিরক্ত হওয়া শুরু হয়। ওর মাথার মধ্যে সেইখানে ওলট পালট চিন্তাভাবনা ঘুরতে থাকে ও সেইখানে নিজের মান সম্মানগুলোকে নিজেই ডোবানো শুরু করে। আর এই সব শুনতে পেয়ে সেইখানে থাকা মানুষরা এক পর্যায়ে নিজেদের মোবাইলের ফ্ল্যাশগুলোকে জ্বালিয়ে সেইখানে ওর ভিডিও করা শুরু করে। হঠাৎ করে ও লক্ষ্য করে যে সেইখানে থাকা স্ক্রিন আবারও কাজ করা শুরু করেছে। ও তখন বলে যে এই মুহূর্তে আমাদের সামনে একটি ইন্টারেস্টিং গেস্ট আসতে যাচ্ছে যার নাম হচ্ছে লুইস। তখনই ও আবারও চিৎকার করে বসে এবং বলতে থাকে যে এইটা সত্য না, লুইস মারা গেছে, লুইস এইখানে কিভাবে আসবে। ও তখন সেইখানে বসে থাকা মানুষদের মধ্যে লুইসকে দেখতে পায় এবং লুইস সেইখানে উঠে দাঁড়ায় আর হাসি দিয়ে ওর সামনে এগিয়ে আসা শুরু করে। ও চিৎকার করে বলতে থাকে যে আমার কাছে এসো না, আমার কাছে একদম এসো না, তুমি আমার থেকে দূরে থাকো, তোমার মৃত্যুর জন্য আমি দায়ী না। ও তখন সেইখানে এক পর্যায়ে চোখ বন্ধ করে চিৎকার করে কান্না করতে থাকে আর চোখ খোলার পর ও লুইসকে আর দেখতে পায় না। সেইখানে থাকা সব মানুষরা একটু সময়ের জন্য ওকে একেবারেই পাগল ভেবে নেয়। স্টেজের মধ্যে থাকা একটি বৃদ্ধ মহিলা যখন ওর পিছন দিক দিয়ে এসে ওকে ডাক দিয়ে বসে তখন হঠাৎ করেই ও সেইখানে লুইসের মৃতদেহকে দেখতে পায় এবং ও সেই মহিলাকে ধাক্কা দিয়ে সেইখানেই স্টেজের বাইরে নিচে ফেলে দেয়। আর সব মানুষরা সেই মহিলাকে হেল্প করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই পার্টিতে এই ঘটনা ঘটার জন্য সেইখানে থাকা সব মানুষরা সেই প্রডিউসার এবং ওর পরিবারের সব লোকদেরকে অনেক দোষারোপ করে ওলটপালট কথাবার্তা বলে। এরপরেও ও নিজের বাসার মধ্যে ওর বান্ধবীকে মেসেজের পর মেসেজ করে যায়, কিন্তু ওর বান্ধবী ওর কোনো জবাবই দিচ্ছিল না। তখনই ওর ফোনের মধ্যে আরেকটি মেসেজ চলে আসে যে আমি জানি লুইসের ফ্ল্যাটে তুমিই ছিলে, আমি তোমাকে হেল্প করতে পারবো, তুমি খুব দ্রুত আমার সাথে দেখা করো। আমি জানি তুমি যেই সব দেখছো এগুলো তোমার কাছে অনেক রিয়েল মনে হচ্ছে, কিন্তু এইগুলো বাস্তবে সত্য না। ও তখনই বুঝতে পারে যে এমন কেউ আছে যে ওর এই পরিস্থিতি সম্পর্কে জানে। সেই মেসেজ করা ব্যক্তিটি তখন ওকে লুইসের একটি ভিডিও পাঠায়, যে ভিডিওর মধ্যে লুইস ওর বাসার মধ্যে এমন কাউকে দেখায় যেখানে অন্ধকারের মধ্যে কিছু একটা হাসি দিয়ে বসেছিল। ও সেই ভিডিও দেখার সাথে সাথেই ওর পাশ থেকে লুইসের সেই মৃতদেহ চিৎকার দিয়ে বসে এবং ও খুব ভয় পেয়ে ফ্লোরের মধ্যেই পড়ে যায়। ও খুব দ্রুত নিজের পোশাক আশাকটাকে চেঞ্জ করে সেই ব্যক্তির সাথে দেখা করার জন্য একটি অপরিচিত বারের মধ্যে চলে আসে। ও সেই বারে আসার পর সেই লোকটিকে যখন জিজ্ঞাসা করে যে তুমি এইসব সম্পর্কে কিভাবে জানো, তখন সেই লোকটি বলে যে যেইটা তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে সেইটা হচ্ছে স্বয়ং মৃত্যু। যারাই মৃত্যুকে কাছ থেকে দেখে ফেলে এবং মৃত্যু তাদেরকে পছন্দ করে ফেলে তখন মৃত্যু তাদের উপরে ভর করে বসে এবং তারা কোনো না কোনো ব্যক্তির সামনে গিয়ে নিজেদের জীবনটাকে নিয়ে নেয়, যার মাধ্যমে মৃত্যু সেই বেঁচে থাকা ব্যক্তিটির উপরে ভর করে বসে। এভাবেই মৃত্যু একের পর এক মানুষদেরকে মেরে যাচ্ছে। আমি এইটা জানি কারণ কোনো এক সময় আমার ভাই এভাবেই মৃত্যুর শিকার হয়ে মারা গেছে। স্কাই যখন জিজ্ঞাসা করে যে আমরা এইটাকে কিভাবে ঠেকাবো, তখন সেই লোকটি ওকে বলে যে আমাদেরকে সবার প্রথমেই তোমাকে কিছু সময়ের জন্য মেরে ফেলতে হবে, আর এইটার জন্য সব কিছুর প্ল্যান প্রোগ্রাম আমি একেবারেই করে ফেলেছি। ও তখন ওই ব্যক্তিকে একেবারেই পাগল ভাবা শুরু করে এবং বলতে থাকে যে আমি কিভাবে তোমার উপরে ভরসা করব এবং তুমি আমাকে মেরে আবারও জীবিত করবে, এটাও কি সম্ভব? তখনই সেইখানে বারে থাকা কিছু মানুষ স্কাইকে চিনে ফেলে এবং ওকে চারিদিক থেকে ঘিরে বসে ওর ছবি তোলা শুরু করে। ও তখন সেই বার থেকে বের হয়ে সেইখান থেকে পালানো শুরু করে। ও নিজের বাসার মধ্যে ফিরে আসে এবং সাথে সাথেই এক বোতল পানি খেয়ে
নিজের ওয়াশরুমের মধ্যে ঢুকে আসে। ও কি করবে বুঝে উঠতে পারছিল না এবং ওর মাথা অনেক গরম হয়ে গেলে ও নিজের মাথার মধ্য থেকে আরও কিছু চুল টেনে ছিঁড়ে ফেলে। কিছুক্ষণ সেই ওয়াশরুমের ফ্লোরে পড়ে থাকার পর ও নিজের ঔষধ নিয়ে আবারও নিজের রুমের মধ্যে ঢুকে আসলে দেখতে পায় আজ পর্যন্ত মৃত্যু যাদেরকেই মেরে ফেলেছে তারা সবাই একসাথে হেসে ওর দিকে এগিয়ে আসা শুরু করেছে। ও একেবারেই ভয় পেয়ে যায় এবং ও একটু একটু করে পিছনের দিকে এগিয়ে যাওয়া শুরু করলে চারিদিক থেকে সেই মৃত মানুষদের আত্মারা ওর দিকে হেসে আস্তে আস্তে এগিয়ে আসা শুরু করে। ওকে যখন চারিদিক থেকে একেবারেই ঘিরে ফেলে ও তখন দৌড়ে পালানোর চেষ্টা করলে সব মৃতদেহরা মিলে ওকে সেইখানেই ধরে ফেলে এবং ওর হাত পা টেনে ওকে ফ্লোরের মধ্যে শুইয়ে ওর মুখের ভিতরে একটি হাত ঢুকিয়ে ওর গলার মধ্যে দিয়ে ওর পেটের মধ্যে চলে যায়। ও সেইখানে চিৎকার করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় এবং তখনই ও নিজের স্মৃতির মধ্যে ঢুকে যায়। যেই দিন ওর বয়ফ্রেন্ড সেই অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গিয়েছিল সেই দিন ওর বয়ফ্রেন্ডের সাথে সেই ড্রাইভ করার সময় গাড়ির মধ্যে ওরা প্রচুর পরিমাণে ড্রাগস নিয়ে একেবারেই উন্মাদ হয়েছিল এবং দুইজনের সাথে রাগারাগি করে অনেক চেঁচামেচি করে যাচ্ছিল। রাগারাগির এক পর্যায়ে স্কাই ওর বয়ফ্রেন্ডের উপরে অনেক ক্ষেপে গিয়ে সেই গাড়ির কন্ট্রোলিংটাকে টেনে ধরে এবং গাড়িটি সেইখানে পাহাড়ের উপর থেকে নিচে ছুঁড়ে পড়ে যায়। এই স্বপ্নটাকে দেখার পরেই ওর জ্ঞান ফেরে এবং ও দেখতে পায় ও হাসপাতালের মধ্যে পড়ে আছে এবং ওর পাশেই ওর মা বসে আছে। ওর মা বলতে থাকে যে তুমি গতকালকে পানি কম খাওয়ার জন্য একেবারেই অজ্ঞান হয়ে গেছো এবং তোমার শরীরের দুর্বলতা তোমাকে গ্রাস করে ফেলেছে। তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে তোমার মুখে পরিপূর্ণভাবে মেকআপ দিতে হবে এবং আজকে সারাদিন তুমি এই হাসপাতালের মধ্যে রিল্যাক্সে থাকবে। এরপরেই আমরা শুটিংয়ের জন্য বের হয়ে যাব। ও নিজের মাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে মা এই কনসার্টটাকে ক্যান্সেল করতে হবে কারণ আমি অনেক বড় একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ওর মা ওর কথা শুনতে বা মানতে একেবারেই রাজি হয় না। ও তখন ওর মায়ের সাথে সেইখানে তর্ক বিতর্ক করা শুরু করে এবং হঠাৎ করেই এক পর্যায়ে দেখতে পায় যে ওর মা ঠিক একইভাবে সেইখানে ওর সামনেই হেসে দিয়েছে এবং ওর মা সেইখানে থাকা একটি গ্লাসের টুকরো ভেঙে সেই কাচের টুকরোটি দিয়ে নিজের গাল কেটে নিজের গলা কেটে নিজের চোখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নিজের জীবন নিজেই নিয়ে নিচ্ছে। ওর মা সেইখানেই মারা যায় কিন্তু ওর মা পুরোটা সময় সেইখানেই হাসতে থাকে। ও দৌড়ে যখন সেই হাসপাতালের দরজা খুলে সেইখান থেকেই পালিয়ে যাবে তখনই ও দরজা খুলতে সময় দেখতে পায় সেই কাচের টুকরোটি আসলে ওর হাতে এবং ওর পুরো হাত রক্তাক্ত হয়ে আছে। ও তখন নিজের বডির মধ্যে তাকিয়ে দেখতে পায় যে পুরো শরীর রক্তে রক্তাক্ত হয়ে আছে এবং ওর মায়ের মৃতদেহ সেইখানে পড়ে আছে। ওর মা ওর চোখের সামনেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং ও বুঝতে পারে যে ও নিজেই ওর মাকে মেরে ফেলেছে। সেই রুমের মধ্যে ওর সেই পার্সোনাল ডাক্তার চলে আসার চেষ্টা করলে ও সেই দরজাটিকে লাগিয়ে দেয় এবং বলে আমার এই মুহূর্তে একটু হুইস্কি খেতে ইচ্ছে করছে। সেই ডাক্তার যখন হুইস্কি আনার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখনই ও সেই রুমের মধ্য থেকে ওর জ্যাকেটটিকে তুলে নেয় এবং ওর শরীরের মধ্যে পড়ে সেই হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন হাসপাতালের বাহিরে বের হয়ে যাবে তখন ওর সেই পার্সোনাল ডাক্তার ওর শরীরের মধ্যে অনেক পরিমাণে রক্ত দেখতে পায় এবং ভয় পেয়ে সেইখানেই চিৎকার করে দেয়। হাসপাতালের সব ডাক্তাররা যখন ওকে চারিদিক থেকে ঘিরে ফেলে তখন ও সেইখানে থাকা একটি সিকিউরিটি গার্ডের বন্দুকটাকে তুলে নেয় এবং সবাইকে বন্দুকের ভয় দেখিয়ে সেই হাসপাতালের বাহিরে খুব দ্রুত ছুটে বের হয়ে আসে। ও হাসপাতালের বাহিরে ওর বান্ধবীকে দেখতে পায়। তখনই ওর বান্ধবী যেই গাড়িতে করে এসেছে ও সেই গাড়ির মধ্যে উঠে আসে এবং ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নিতে চাইলে ওর বান্ধবী ওকে জানায় যে আমি তোমাকে একা যেতে দেব না, আমি অবশ্যই তোমার সাথে যাব। ওর বান্ধবী তখন গাড়ি ড্রাইভ করে ওকে সেইখান থেকে নিয়ে দূরে চলে যাওয়া শুরু করে। ও সেই ব্যক্তিটাকে মেসেজ করে বসে যেই ব্যক্তিটা ওকে কিছু সময়ের জন্য মেরে ফেলবে এবং আবার জীবিত করবে। ও সেই লোকটার ঠিকানা ফোনের মধ্যে জেনে নেয় এবং ওর বান্ধবীকে নিয়ে গাড়ির মধ্যে করে সেইখান থেকে চলে যাওয়া শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর ওর বান্ধবী ওকে ফোন দিয়ে বসে। ও তখন একেবারেই আরও ভয় পেয়ে যায় কারণ ওর বান্ধবী এই মুহূর্তে ওর পাশে বসেই গাড়ি চালাচ্ছে। ও বুঝতেই পারে না যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। ওর বান্ধবী ওকে পাশ থেকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কেন চুপচাপ হয়ে গেলে। ও কোনো কথা না বলেই সেই ফোনটাকে রিসিভ করে এবং নিজের কানের মধ্যে চেপে ধরে। তখন ওর বান্ধবী ওকে বলে যে সরি, তুমি আমাকে আজ এতগুলো দিন ধরে মেসেজ করে যাচ্ছ, আমি তোমার মেসেজের জবাব দিতে পারছি না। তোমার কি হয়েছে তুমি আমাকে বলতে পারো, আর তুমি যদি চাও তাহলে আমি আজকে রাতে তোমার সাথেই দেখা করতে পারি। ও তখন ওর বান্ধবীকে জিজ্ঞাসা করে যে গত পরশু রাতে কি তুমি আমার সাথে ছিলে? কিন্তু ওর বান্ধবী ওকে বলে যে এইসব আবল তাবল তুমি কি বলছো। ও তখন একেবারেই ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে নিজের চোখটাকে ঘুরিয়ে যখন ওর পাশে বসে থাকা বান্ধবীর দিকে তাকায়
তখন ওর বান্ধবী সেইখানে সেই একইভাবে হেসে দেয় এবং ওকে বলতে থাকে যে তুমি যেখানেই যাও আমি তোমার পিছু করব, তুমি বুঝতে পারবে না যে আমি কিভাবে তোমাকে মারবো। স্কাই তখন অনেক ভয় পেয়ে যায় এবং ও সেইখানেই চিৎকার করে কান্না করে দেয়। ও চিৎকার করে বলতে থাকে যে আমার কন্ট্রোল আমার হাতে, আমার কন্ট্রোল আমার হাতে, আমার জীবন আমার হাতে। এবং হঠাৎ করে কিছুক্ষণ পর ও চোখ খোলার পর দেখতে পায় যে ও নিজেই সেই গাড়িটাকে চালাচ্ছে, সেইখানে আর অন্য কেউ নেই। ও খুব দ্রুত গাড়িটাকে থামিয়ে দিয়ে নিজের মনটাকে শান্ত করে সেই ব্যক্তির দেয়া ঠিকানাতে এসে পৌঁছায় এবং সেই ব্যক্তিটি সাথে সাথে ওকে সেইখানকার একটি ফ্রিজিং রুমের মধ্যে নিয়ে আসে। ওই লোকটি তখন ওকে বলে যে তোমাকে এমন একটি ইঞ্জেকশন দেব যেটা তোমার হার্টকে ঠিক 2 মিনিটের জন্য থামিয়ে দেবে এবং এই সময়ের মধ্যে তোমার ব্রেইন যেন কোনো রকম ড্যামেজ না হয়, যার কারণে তোমাকে এই ফ্রিজিং রুমের মধ্যে আমাকে রাখতে হবে। ও নিজের পোশাক আশাকটাকে চেঞ্জ করে নেয় এবং সেইখানে থাকা একটি লাইং বেডের উপরে উঠে এসে শুয়ে পড়লে সেই লোকটি সেইখান থেকে বের হয়ে যায় সেই ইঞ্জেকশনটি নিয়ে আসার জন্য। সেই ফ্রিজিং রুমের দরজার সামনে একটি ইটের টুকরো রেখে দেওয়া হয়, কারণ সেই দরজাটি লেগে গেলে সেটাকে আর খোলা যাবে না ভিতর থেকে। ও সেই রুমের মধ্যে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করেই লক্ষ্য করে যে ওর শরীরের মধ্যে রক্ত ঝরে পড়ছে। ও সেইখানে উপরে তাকিয়ে দেখতে পায় যে ওর গাড়ির অ্যাক্সিডেন্টের পর গাড়িটি উল্টে যাওয়ায় ও যেইভাবে ঝুলেছিল ঠিক সেইভাবেই ও নিজের উপরেই ঝুলে আছে এবং ওর শরীরের মধ্য থেকেই রক্ত এসে নিচে পড়ছে। ও তখন সেইখানে নিজেকে চিৎকার করতে দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেই রক্ত এক পর্যায়ে যখন ওর মুখে এসে পড়া শুরু করে ও তখন সেই টেবিল থেকে গড়িয়ে সেইখানকার ফ্লোরে পড়ে যায়। আর সাথে সাথে ওর নিজের দেহই এসে ওর মাথা টেনে ধরে ওর মুখ চেপে ওকে দেয়ালের সাথে তুলে ধরে রাখে আর ওকে বলতে থাকে যে তোমাকে এখন আর কেউ কখনোই হেল্প করতে পারবে না, এখন শুধুমাত্র তুমি আর আমি। এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলবো আর এরপরেই আমি তোমার শরীরের চামড়া নিয়ে নেব। ওকে ছুঁড়ে দূরে ফেলে দেওয়া হয় আর ও দেখতে পায় ওরই আরেকটি দেহ সেই ভাঙা পায়ের সাথে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে। ওর দেহটি একেবারেই ওর শরীরের উপরে উঠে আসে এবং ওর সেই দেহটির চোখগুলো অনেক বড় বড় হয়ে যায় আর ও খুব ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এক পর্যায়ে ওর দেহটি ওর মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে ওকে সেইখানে হাসানোর চেষ্টা করে এবং ও কামড় দিয়ে ওর সেই আরেকটি দেহর আঙুলগুলোকে খেয়ে ফেলে। ওর সেই দ্বিতীয় দেহটি যখন সেইখানে চিৎকার করে যাচ্ছিল আর তখনই ও ফ্লোরের মধ্য থেকে সেই ইঞ্জেকশনটি তুলে নিয়ে নিজের ঘাড়ের মধ্যে যখন পুশ করে আর অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখনই সেইখানে সেই স্মাইল দেহটি ওকে বলতে থাকে যে তোমার সব কন্ট্রোল আমার হাতে, তুমি কি ভুলে গেছো? এবং ও ওর হাতের মধ্যে তাকিয়ে দেখতে পায় যে ওর হাতের মধ্যে কোনো ইঞ্জেকশন নেই। ও খুব ভয়ের সাথে সেই ফ্রিজিং রুমের বাহিরে বের হয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেই দরজাটি একেবারেই লক হয়ে যায়। ও সেই দরজাটিকে আর খুলতে পারে না এবং ইসমাইলের সেই দেহটি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে এসে ওকে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। হঠাৎ করে সেই রুমের মধ্যে অনেক আলো জ্বলে ওঠে এবং ও দেখতে পায় ও একটি কনসার্টের মধ্যে দাঁড়িয়ে আছে। ও এখনও বুঝতে পারে না যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। সেইখানে থাকা অসংখ্য মানুষ ওকে চিয়ার আপ করতে থাকে, যার মধ্যে ওর মা থেকে শুরু করে ওর পছন্দের সব মানুষরাই ছিল। ও স্টেজের মধ্যে ওর সামনেই ওর সেই দ্বিতীয় স্মাইল ফেসটাকে দেখতে পায়, যেইটা ওর দিকে তাকিয়ে হেসে দেয় এবং নিজের পেটটাকে টেনে ফেরে ফেলার পর সেই পেটের মধ্য থেকে একটি হাত বের হয়ে বড় একটি হাসি দেওয়ার মতো ভয়ঙ্কর মনস্টার বের হয়ে আসে এবং ওর দেহটি সেইখানে একটি খোলসের মতো করে পড়ে থাকে। ও সেইটাকে দেখে ভয়ে সেইখানে চিৎকার করে দেয় এবং ওর সেই স্মাইল দেহের মধ্য থেকে অনেক বড় একটি স্মাইল মনস্টার এসে ওর মুখটাকে টেনে ধরে সেইখানে ওকে হাসিয়ে দেয় এবং ওর মুখটাকে ফাঁকা করতে করতে ওর মুখের ভিতর দিয়ে শরীরের মধ্যে ঢুকে ওর পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেয় এবং ওকে একেবারেই মেরে ফেলে। সেই স্টেজের মধ্যে থাকা সব মানুষরা ভাবতে থাকে যে ওর কি হয়েছে, কিন্তু কিছু সময়ের মধ্যেই ও আবারও উঠে দাঁড়ায় এবং ও দর্শকদের দিকে তাকানোর পর সবাই দেখতে পায় ও সেইখানে আজবভাবে হেসে দিয়েছে। সবাই ভয় পেয়ে যায় এবং ও নিজের হাতের মধ্যে থাকা মাইক্রোফোনটাকে ব্যবহার করেই নিজের জীবন নিজেই নিয়ে নেয়। আর এর মাধ্যমে সেই কনসার্টের মধ্যে থাকা সব মানুষরা ওকে মৃত্যুবরণ করতে দেখে আর সেইখানে থাকা সব মানুষদের মধ্যে সেই স্বয়ং মৃত্যু ভর করে বসে। আর এর মাধ্যমেই আমাদের এই স্মাইল 2 মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।